আসসালামু আলাইকুম, শুভ সকাল জানাচ্ছি সবাইকে আর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আর টিভি নিয়মিত আয়োজন নিটল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানের সঙ্গে আছি আমি লুৎফর রহমান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি, একই সঙ্গে খবরের পেছনে খবর ও তা নিয়ে বিশ্লেষণ শুনি। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আজিজ ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। জি দর্শক, আমরা আলোচনায় যাব, তবে তার আগে প্রথমত দেশের প্রধান প্রধান কয়েকটি জাতীয় দৈনিকের শিরোনামগুলো একটু দেখে নেব। প্রথম আলো দিয়ে শুরু করছি। 50 লাখ টিকা আসছে আজ, করোনা মহামারী প্রসঙ্গ। টিকা দেওয়ার প্রস্তুতি চলছে, স্বাস্থ্যকর্মীদের দেওয়ার জন্য তালিকা তৈরি হচ্ছে, প্রতিষ্ঠান ও ব্যক্তি এখনো চূড়ান্ত হয়নি। ডানে আছে দশম ও দ্বাদশে ক্লাস প্রতিদিন, বাকিদের সপ্তাহে একদিন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি। পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশে সংসদে বিল, অটো পাসের বিরোধিতা করেছেন বিএনপির সাংসদেরা। তার নিচে আছে কেন্দ্র নিয়ন্ত্রণ ও এজেন্ট ধরে রাখার লড়াই, চট্টগ্রাম সিটি নির্বাচন। নৌকার সমর্থনে সব কেন্দ্রের সামনে থাকবেন শতাধিক কর্মী, এর বাইরে থাকবে স্ট্রাইকিং বাহিনী। গ্রেপ্তার এড়াতে পলাতক জীবন বিএনপির এজেন্টদের। যুগান্তর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে 2 মেয়র প্রার্থী, উন্নয়ন পরিকল্পনা সাজিয়ে রেখেছি বলছেন রেজাউল। স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী গড়ব শাহাদত। নিচে আছে বন্ধ করা হলো 1.5 লাখ হিসাব, ভুতুড়ে পেনশনভোগী 2 লাখ। শুধু গত অর্থ বছরে লোপাট হয়েছে 2400 কোটি টাকা। ইএফটির আওতায় আসছে 5,35,000 সুবিধাভোগী, মন্ত্রিসভায় অবহিত করা হবে আজ। তার নিচে বাদিকে আছে পিপলস লিজিং এর সাবেক চেয়ারম্যান সহ গ্রেপ্তার 2, পিকে হালদারের দুর্নীতি। দৈনিক ইত্তেফাক, পরীক্ষা ছাড়াই ফল প্রকাশে বাধা কাটল, সংসদে 3 বিল পাস। শিক্ষামন্ত্রী বললেন 2 দিনের মধ্যে গেজেটের পর এইচএসসির ফল, শিক্ষা প্রতিষ্ঠান খুললে দশম ও দ্বাদশের নিয়মিত ক্লাস, বাকিদের আপাতত সপ্তাহে একদিন। ডানের নিচে আছে রিপাবলিকান পার্টি কি ভাঙছে, নতুন প্যাট্রিয়ট পার্টি গঠনের পরিকল্পনা ট্রাম্পের। সবচেয়ে নিচে বাদিকে আছে ধর্ষণের বিচারে নতুন আইন চাই কমিশন, নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা সাক্ষ্য আইনের 155(4) ধারা বাতিলের প্রস্তাব। কালের কণ্ঠ, টিকা নিয়ে প্রচারণার ভাটায় অপপ্রচার। পেছনে আছে কাশিমপুর কারাগারে বন্দির নারী সংঘ, প্রত্যাহার সিনিয়র জেল সুপার জেলার। তদন্ত কমিটি সব বিষয় খতিয়ে দেখছে, ঘুষ নিয়ে বন্দীদের নানা সুবিধা দেওয়ার ঘটনা ছিল ওপেন সিক্রেট। তার ঠিক নিচেই আছে সদ্য কারামুক্ত ভুক্তভোগী জানালেন কারাগারে যত টাকা দেবেন তত সুবিধা। সমকাল, বিদায় নিচ্ছেন 12 উপাচার্য, নতুন আসছেন কারা। সবচেয়ে ডানে সিঙ্গেল কলামে আছে দেশের চিত্র, করোনায় আরও 20 জনের মৃত্যু, শনাক্ত 473। নিচে আছে লতিফ সিদ্দিকের দখলে থাকা জমি উদ্ধার। তার ডানে আছে পিকে হালদারের ঘনিষ্ঠ 2 সহযোগী গ্রেপ্তার, 13 জনের বিরুদ্ধে দুদকের মামলা। দেশ রূপান্তর, মন্ত্রিসভা বৈঠকে বয়লার আইন উঠছে আজ, শাস্তি বাড়লেও হচ্ছে না অধিদপ্তর, মোবাইল কোর্ট পরিচালনার সুযোগ রাখা হয়েছে, জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন নীতিমালা অনুমোদন হতে পারে। তার ডানে আছে হোয়াইট ওয়াশের দিন আজ। সবচেয়ে বায়াস সিঙ্গেল কলামে আছে দীপন হত্যা মামলার রায় 10 ফেব্রুয়ারি। দ্য ডেইলি স্টার, partial resumption of classes, schools, colleges asked to prepare. Government sends guidelines to secondary educational institutions. Preparations by February 4. তার ঠিক নিচে আছে কাশিমপুর জেল ইনসিডেন্ট, জেল সুপার জেলার also withdrawn. They allowed an inmate to spend time with a woman at prison officer's room. আজিজ ভাই, নিশ্চয়ই শুনলেন আপনি সবগুলো। বরাবরের মতো আমরা টিকা প্রসঙ্গটা দিয়ে শুরু করতে চাই। 50 লাখ টিকা আসছে আজ, যেটা আমি আগেই পড়েছিলাম। টিকা দেওয়ার প্রস্তুতি চলছে, স্বাস্থ্যকর্মীদের দেওয়ার জন্য তালিকা তৈরি করা হচ্ছে, প্রতিষ্ঠান ও ব্যক্তি এখনো চূড়ান্ত হয়নি। আরেকটু হাইলাইটসে বলা আছে 64 জেলায় টিকা পৌঁছাবে বেক্সিমকো, সরকারি ওষুধ পরীক্ষাগার থেকে টিকার ছাড়পত্র নেওয়া হবে, বেশি টিকা এলে সংরক্ষণের জায়গা কম। অবশেষে অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি, তবে প্রতিষ্ঠান এখনো চূড়ান্ত হয়নি। এটা দিয়ে যদি আজকে আমরা আলোচনাটা শুরু করি। ধন্যবাদ আপনাকে। জি, আমরা এতদিন টিকা করছিলাম যে আমরা টিকা পাচ্ছি না, শেষ পর্যন্ত অল্প হলেও আমরা জনসংখ্যার তুলনায় অল্প হলেও টিকা পেয়েছি। যেমন ভারত থেকে উপহার হিসেবে 20 লাখ করোনা ভ্যাকসিন আমরা পেয়েছি। এরপরে আজকেই আসার কথা প্রথম কিস্তি, যে 3 কোটি ভ্যাকসিন সিরাম থেকে, ভারতের সিরাম থেকে আমাদের পাওয়ার কথা প্রতি মাসে 50 লাখ, তার প্রথম চালান
আজকে কিন্তু বাংলাদেশে পৌঁছার কথা। এখানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সরকার এই টিকা আনছে, এদিকে বেক্সিমকোর থেকে বেক্সিমকোর ম্যানেজিং ডাইরেক্টর নাজমুল হাসান পাপন বলেছেন যে এটা বেক্সিমকোর মাধ্যমে আসছে এবং বেক্সিমকো সরকারের অনুমতি নিয়ে তাদের সরকারের নির্দেশনা অনুযায়ী 64 জেলায় এটা পৌঁছে দিবে। এখন টঙ্গীতে এই ভ্যাকসিন টঙ্গীতে ওয়ার হাউসে রাখা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে টিকা আসছে, আমি প্রথমে ছোট্ট করে বলি যে 3 কোটি টিকা কিন্তু মানে প্রতি মাসে 50 লাখ হলে এই টিকা আসতে লাগবে আপনার 6 মাস, অর্থাৎ 13 কোটি মানুষের 14 কোটি সরকার টার্গেট ঠিক করেছে, 14 কোটি লোককে টিকা দেওয়া হতে পারে। তো তার ভিতরে আমরা 3 কোটি টিকা আমাদের এনশিওর আছে যে পাবো, কিন্তু 6 মাসে পাবো। সুতরাং আমি মনে করি এই টিকা যথেষ্ট নয়। আপাতত কয়েকটি রাশিয়া, চীনের কোভ্যাক্সিন এই সব জায়গায় আপনার যোগাযোগ সরকার করছে বলে মিডিয়াতে পেয়েছি, কিন্তু এবং চীনের আবার ট্রায়ালও বাংলাদেশে হতে যাচ্ছে, তাহলে ফার্স্ট ট্রায়াল, সেকেন্ড ট্রায়াল, থার্ড ট্রায়াল হতে এইটারও সময় লাগবে। সুতরাং পূর্ণাঙ্গ আমার মনে হয় যে অন্তত 3-4 মাসের আগে আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় টিকা পাচ্ছি না। তো এখন টিকা নিয়ে আর একটা ধারণা কিন্তু জনমনে একটা সংশয় যে টিকা নিয়ে বাঁচবো কিনা, টিকা নিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা। দেখেন, সব ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, একমাত্র পানি ছাড়া সব ওষুধের থাকে। তো টিকারও তো কিছু থাকবে, এ নিয়ে ভয় পেলে তো হবে না। ধরেন এই ভয়টা কেন আসছে, আপনার ধরেন ফাইজারের টিকা, ফাইজারের টিকা আপনার ইসরায়েল এবং আপনার কোথায় অন্য একটা দেশে কি নেদারল্যান্ড না কোথায় আপনার নরওয়ে কি নরওয়েতে 23 জন মারা গেছে এবং আপনার ইসরায়েলে 13 জনের মুখে প্রতিক্রিয়া, অর্থাৎ মুখ বেঁকে গেছিল, পরে সোজা হয়ে গেছে। আর ভারতে আমরা যে টিকাটা আনতে চাচ্ছি মোটামুটি সিরামের টিকা, সেটা দেওয়ার পরে একজন আপনার ওয়ার্ড বয়কে প্রথমে দেওয়া হয়েছিল, সে মারা গেছিল, কিন্তু ময়নাতদন্তে বলা হয়েছে তার হার্টের সমস্যা ছিল, হার্টের সমস্যায় মারা গেছে। এছাড়া 4-500 জনের মধ্যে ছোটখাটো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। তবু আমি বলবো টিকা আমাদের প্রয়োজনীয়, সবাইকে টিকা নেওয়া উচিত হবে। টিকা আসছে এবং টিকা আমাদের নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এখন দেখেন আরেকটা জিনিস আমি এটাতে দুঃখ হিসেবেই দেখবো, দুঃখের বিষয় যে এই যে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন টেস্টের ব্যাপারে আপনার গণস্বাস্থ্য কেন্দ্র আপনি দেখেন কত চেষ্টা করলো, কিন্তু তাদের কিন্তু সামনে আমি বলবো যে আসতে দেওয়ার ক্ষেত্রে নানান বাধা বিক্রম। জনমনে এটা প্রশ্ন যে আলটিমেটলি আমরা যদি অ্যান্টিবডি, এটা তো আর কোনো সারা বিশ্বে অনেক জায়গায় আছে, এটা তো আবিষ্কারেরও বিষয় না। যে বিজ্ঞানী এটা আমাদের বাংলাদেশের জন্য তৈরি করলো, তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেল, সে পাসপোর্ট আর রিনিউ হলো না, সে চলে গেল। তো এটা কিন্তু এগোতে দেয় নাই। তারপর গ্লোব বায়োটেক, তারা বললো মডার্না ফাইজারের স্ট্যান্ডার্ডে আমরা আপনার ভ্যাকসিন আমরা তার নামও দিচ্ছে, এটা পরে অনেক, তারা 6 মাস আগে আমি টেলিভিশনে গ্লোব বায়োটেকের পক্ষ থেকে কথা বলতে শুনেছি, তারা রেডি, পশুর উপরে তারা এটা সাকসেস পেয়েছিল। এখন তারা যে ট্রায়াল দিবে, এই ট্রায়ালের অনুমোদন পাচ্ছিল না। তবে আমি এমনিও ভিন্ন সূত্রে জানতে পেরেছি, যখন এইটা প্রায় 5-6 মাস দেরি হচ্ছে, তখন নাকি প্রধানমন্ত্রী নির্দেশ দেয় যে এটাকে গ্লোব বায়োটেককে এটাকে এগিয়ে আনা উচিত। এখন তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে টেস্টের, এবং ফার্স্ট ফেজের মাত্র টেস্টে যাবে, এটাও সেকেন্ড থার্ড ফেজ টেস্ট হবে, তারপরে আসবে। অর্থাৎ এই জন্য আগে যে বলছিলাম, আমরা কিন্তু আসলে ধরেন 3-4 মাস আগে আমরা টিকা আমরা পাচ্ছি না। তো এই যে গ্লোব বায়োটেক এবং গণস্বাস্থ্যের এটাকে স্লো করে দেওয়া হলো, এতে কিন্তু জনমনে নানান প্রশ্ন উদ্বেগ যে তাহলে কি পার্টিকুলারলি ভ্যাকসিনকে শুধুমাত্র ব্যবসায় পাইয়ে দেওয়া, অথবা ইম্পোর্ট করার স্কোপ রাখা, বা বাইরের থেকে টিকা আনা, সেখানে আপনার এই ধরনের যে স্বাস্থ্য অধিদপ্তরের যে দুর্নীতি অনিয়ম, সেই সুযোগ রেখে দেওয়া, এইসব নিয়ে মানুষের ভিতরে কিন্তু অনেক প্রশ্ন এসেছিল। তারপর আমি বলবো যে ধরেন অ্যান্টিবডি টেস্টটা কিন্তু খুব সহজ, এই ডায়াবেটিক্স পাবার মতো এক ড্রপ ওষুধ নিয়ে এটা করা যেত কত সহজে। আপনার ভিতরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা এটা দেখা,
দেখলেই তো করোনা টেস্ট হয়ে গেল। আসার কথা হচ্ছে যে এতদিন পরে হলেও আপনার অনুমতিটি দেওয়া হয়েছে, যদিও কোন প্রতিষ্ঠান করবে সেটি এখন আবার নির্ধারণ করা হয়নি, তাতে হয়তো আর অনেক সময় কেটে যাবে। এই জন্যই বলছি যে এগুলো নজর দিতে চায় না, কারণ করোনাতে ইম্পোর্ট করলে লাভ বেশি, বোঝেন না? তো কেন গ্লোব মার্কেট করবে? আর কত লাভ করোনা পরিস্থিতি তো শেষের দিকে প্রায়। আচ্ছা, যাই হোক, আমরা এবার করোনার সঙ্গে রিলেটেড আমাদের প্রায় 10 মাস 11 মাস হতে চললো ক্লাস বন্ধ। সেটা গতকালকে জাতীয় সংসদে একটি কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, কিছু আসলে সিদ্ধান্ত জানিয়েছেন আমাদের শিক্ষামন্ত্রী। দশম ও দ্বাদশে ক্লাস প্রতিদিন, জাতীয় বাকিদের সপ্তাহে একদিন। পরীক্ষা ছাড়া এইচএসসির ফল প্রকাশে সংসদে বিল পাস। অটো পাসের বিরোধিতা করেছেন বিএনপি সাংসদেরা। একই মোটামুটি দৈনিক ইত্তেফাক বলছে পরীক্ষা ছাড়াই ফল প্রকাশে বাধা কাটলো, সংসদে 3 বিল পাস। শিক্ষামন্ত্রী বললেন 2 দিনের মধ্যে গেজেটের পর এইচএসসির ফল, শিক্ষা প্রতিষ্ঠান খুললে দশম ও দ্বাদশের নিয়মিত ক্লাস, বাকিদের আপাতত সপ্তাহে একদিন। জি, দেখেন, এই যে আমি পরিষ্কার হতে পারি নাই যে অটো পাসের বিলটা যে পাস করলো, এটা চলতেই থাকবে, বা যখন প্রয়োজন মনে করে তখন গভর্নমেন্ট করবে, না শুধুমাত্র এবারের জন্য? করোনার কারণে এখন পরীক্ষা নিতে গভর্নমেন্ট মনে করেছে, এটার ভিতরে ডিবেট আছে। কেউ বলছে পরীক্ষা নিতে হবে, কেউ বলছে অটো পাস দেওয়া যেতে পারে। এবারের জন্য পরিষ্কার করলে হয়তোবা, কিন্তু অটো পাস বিল পাস করে এটা স্থায়ী ভিত্তি দেওয়া, এটা কিন্তু আমি মোটেই একমত না। কারণ অটো পাস দিবেন, পরীক্ষা নিবেন না, তাহলে স্বাভাবিকভাবে কোন রকম কোন দুর্যোগ হলেই অটো পাস দিয়ে দাও, এটা তো হতে পারে না। সুতরাং আমার মনে হয় এটা ফিক্স করা উচিত ছিল যে হ্যাঁ, যেহেতু পরীক্ষা নেওয়া হয় নাই, এবারের পরীক্ষার এসএসসি বা এইচএসসি রেজাল্টটা অটো পাসে দিয়ে দেওয়া যেতে পারে। এইটুকু ডিসিশন নিলে আমার কোনো আপত্তি থাকবে না, কিন্তু পার্মানেন্ট অটো পাস দেওয়ার বিল পাস করে আইন করে ফেলা, এটা মোটেই উচিত হয় নাই। কারণ আমার কথা হলো যে আমাদের এখন আপনি দেখেন যে সারা পৃথিবী কিন্তু এগিয়ে গেছে। আমি যদিও এটা রিলেটেড না, তবু আমি বলছি, দেখেন আমাদের জিডিপি গ্রোথ নিয়ে আমরা ঈর্ষান্বিত, এটা ঠিক আছে যে জিডিপি গ্রোথ আমাদের অনেক বেশি। করোনা কালেও আপনার এডিপি ফোরকাস্ট করছে 6.8%, কিন্তু আপনি জানেন এই এডিপি গ্রোথটা নির্ভর করে কি জানেন? শুধুমাত্র আমাদের দেশের শ্রমিকরা। আপনি দেখেন গার্মেন্টস, কৃষি, প্রবাসী এবং সার্ভিস সেক্টর, এখানে সব কর্মচারী, মানে অশিক্ষিত লোকজন। কিন্তু সারা পৃথিবীতে কিন্তু এখন অটোমেশন শুরু হয়ে গেছে, রোবট, এইসব শ্রমিক কোনো কাজে আসবে না। এখন শিক্ষিত এবং দক্ষ এবং আপনার মানে অত্যন্ত জ্ঞানী লোক লাগবে। এখন এই অটোমেশনের যুগে আপনি দেখেন আগামী 8-10 বছর পরে এই যে শ্রমিকদের দিয়ে কাজ করতেছেন, গার্মেন্টস অলরেডি বাংলাদেশে কিন্তু 2-3টা প্রতিষ্ঠান অটোমেশন হয়ে গেছে। অটোমেশন হলে সব এরা পৃথিবীতে সব দেশে অটোমেশন হয়ে যাচ্ছে। তো অটোমেশন হলে প্রবাসীরাও ফেরত আসবে। আমাদের এখন যে প্রবাসী যায়, এরা তো লেখাপড়া জানে না, যায় হলো সুইপার হয়ে, ঝাড়ুদার হয়ে, ক্লিনার হয়ে, রাজমিস্ত্রি হয়ে ইত্যাদি। এগুলো তো চলে আসবে, সব অটোমেশনে চলে যাবে। সুতরাং কৃষি ক্ষেত্রে অটোমেশনে চলে যাবে সারা পৃথিবী জুড়ে। কৃষক হিসেবেও তো অনেক দেশে যায়, আপনার সার্ভিস সেক্টরেও যায়, এগুলো সব অটোমেশন হয়ে আপনার সব যারা আপনার লেখাপড়া জানে না, অদক্ষ শ্রমিক, এরা কোনো প্রয়োজনে আসবে না। সুতরাং আমাদের এই যে যেটা বললেন যে আচ্ছা শিক্ষাক্ষেত্রে যে অটো পাসের যে প্রবণতা, এটা সঠিক নয়। কারণ এদেরকে সুশিক্ষিত করতে হবে এবং জ্ঞানী করতে হবে। জ্ঞানী করে তাদের প্রযুক্তি নির্ভর শিক্ষা দিতে হবে এবং অত্যন্ত দক্ষ করে করলে না তুলতে পৃথিবীতে টিকে থাকা যাবে না, এই জিডিপিও ধরে রাখা যাবে না। সুতরাং আমি মনে করি যে এই বিল পাস এবছরের জন্য হলে আমার আপত্তি ছিল না, করোনা কালে পরীক্ষা নেওয়া হয় না, কিন্তু স্থায়ীভাবে বিল পাস করা, আমি বলবো যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা শিক্ষার জাতির মেরুদণ্ডকে কিন্তু আঘাত করা। আমরা আশা করব যে আসলে করোনা কালের এই দুর্যোগ মুহূর্তেই আসলে আমরা এই অটো পাসটা দেখলাম। নিশ্চয়ই ভবিষ্যতে আর আমাদের এমনটা দেখতে হবে না, কারণ আমাদের এটি একটি প্রজন্মের বিষয়। কিন্তু এই যারা অটো পাসটা পেলো তারা কিন্তু বুঝতেই পারলো না যে আসলে পরীক্ষার দিয়ে পাস করার আনন্দটা কি বা এটা। তো ভবিষ্যতে এমনটি হবে না সেটি আমরা আশা করি। এটি যেহেতু একটি প্রাকৃতিক দুর্যোগ, সেক্ষেত্রে হয়তো এই বিল পাস করতে হচ্ছে। একটা সাপ্লিমেন্টারি বিলতে বলতে হবে যে এইটা এবছরের জন্য প্রযোজ্য। আচ্ছা, আপনার বিল রয়ে গেল, অন্য গভর্নমেন্টও ধরে না, উল্লেখ না করলে আমরা অন্তত ধরে নিতে পারি যে শুধু এই বছরের জন্য এই বিষয়টি
যেহেতু নির্দিষ্ট হলে বইটি এই ভালো। বছর পাশ করা হয়েছে, সুতরাং এই বছরের জন্যই সেটি স্বাভাবিক। জি, আমরা আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনায় আসবো আমরা। আজিজ ভাই, একটি বিরতি নিয়ে তারপরে আপনার কাছে আবারও ফিরে আসছি। দর্শক, সময় হলো একটি বিরতির, আরো আলোচনা নিয়ে ফিরছি একটু পরেই। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিটল টাচ পত্রিকা অনুষ্ঠানে সংবাদ বিশ্লেষণে। আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আজিজ ভাই, আমরা একটু বিরতির পরে আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। শুরুটা করছি পেনশন নিয়ে, যেটি যুগান্তর বলছে বন্ধ করা হলো 1.5 লাখ হিসাব, ভুতুড়ে পেনশন ভোগী 2 লাখ। শুধু গত অর্থ বছর লোপাট হয়েছে 2,400 কোটি টাকা। ইএফটির আওতায় আসছে 5,35,000 সুবিধাভোগী। মন্ত্রিসভায় অবহিত করা হবে আজ। দেখেন, এই পেনশন আমাদের খুব প্রচলিত বক্তব্য ছিল যে পেনশনের টাকা তুলতে গেলে বছরের পর ঘুরতে হয়, যিনি পেনশন নেন তার ছেলে অথবা নাতি সেই টাকা তুলতে পারে, তারপরে প্রচুর ঘুষ দিতে হয়। এই জন্য গভর্নমেন্ট কিন্তু অটোমেশনে গেল, অনলাইনে গেলে আপনার এটা গেল 2019 সাল। অনলাইনে যাওয়ার পরে একটা সফটওয়্যার চালু করলো, সফটওয়্যার যখন ইনস্টল করলো তখন দেখা গেল যে প্রায় 2 লাখ আপনার ভূতুরে যারা মারা গেছে, অথচ তারা টাকা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে টাকা পেয়ে যাচ্ছে, টাকাটা দিচ্ছে কারা? এটা হলো ব্যাংক প্রতিষ্ঠান, ব্যাংকগুলা, ধরেন উপজেলা, জেলা লেভেলে যেসব জায়গায়, ঢাকা শহর বলেন, এইসব ব্যাংকগুলোতে কিন্তু ওই ব্যাংকের কিছু কর্মচারী কর্মকর্তা মিলে আপনারা ভুয়া কাগজপত্র তৈরি করে টাকাগুলো তারা তুলে নিচ্ছে। এই সিস্টেমটা চলছিল, প্রায় 2 লাখ এটা আইডেন্টিফাই হয়েছে। আবার বক্তব্য হচ্ছে যে দেখেন, আমরা তো এটা মাথায়ও কাজ করেন, হঠাৎ করে এই নিউজ দেখে আমাদের এটা মাথায় আসলো। সুতরাং আমার তো মনে হয় যে ঘুষের যারা আবিষ্কারক, ঘুষ খাওয়ার যে পদ্ধতি আবিষ্কারক, এটা কোনো বাংলাদেশে বড় কঠিন। আপনি একদিকে চেক দিবেন আর একদিকে ঘুষ খাওয়ার পদ্ধতি। মজার বিষয় হচ্ছে আজিজ ভাই, আপনার আলোচনার জন্য একটু সুবিধার জন্য বলি, শুধুমাত্র গত অর্থ বছরে 19-20 অর্থ বছরে 2400 কোটি টাকা বাড়তি লেগেছে এই ভুয়া 2 লাখ হিসাবে। হ্যাঁ, 2400 কোটি মানে 2019 সালে তো অটোমেশনটা শুরু হয়েছে। হ্যাঁ, এটা তো 20 সাল, এই গত অর্থ বছরে আর কি, গত বছর, অর্থাৎ ধরে নেওয়া যাচ্ছে যে এর আগে এই অনন্তকাল ধরে, ধরেন এখন এই সংখ্যা বাড়ছে, আগে হয়তো 100 কোটি 200 কোটি এরকম করে প্রতি বছর, প্রতি অর্থ বছরে সরকারের পাবলিক মানি দণ্ড গেছে, এটা লোপাট হয়েছে। কারণ স্কুল তো আজকের থেকে রিটায়ার করতেছে না, স্কুল তো সে ধরেন আমাদের বাংলাদেশের স্বাধীন পাকিস্তান আমল থেকেই হচ্ছে। তো তাহলে এইভাবেই তো হয়তো ঘুষ চালু হয়েছে বাংলাদেশে, ধরেন সম্প্রতি এটা মহামারী হয়ে গেছে। তো আমি যদি ধরি যে আগামী 10 বছর ধরে বা 20 বছর ধরে ওই ঘুষ চলে, তাহলে তো এটা 100 কোটি টাকা মিনিমাম শুরু হয়ে গেছে। এতে তো শত এটা তো অর্থ পাচারের থেকে কম না। হ্যাঁ, তো সুতরাং আমার মনে হয় যে যখন থেকে এটা শুরু হয়েছে এই টাকা মারার, প্রত্যেকটা এরিয়ায় ব্যাংকে ছাড় দেওয়া উচিত। বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নিয়ে ছাড় দিয়ে যেসব কর্মকর্তা কর্মচারী এতে ইনভলভ, তারা রিটায়ার করে গেলেও তাদেরকে ধরে এনে বিচার করা উচিত। মানে আমার মনে হয় দুর্নীতি এখন আমাদের দেশে প্রধান হেডেক হয়ে গেছে। এই দুর্নীতিকে চেক দেওয়ার জন্য কঠোর ব্যবস্থা করা উচিত। আপনি চিন্তা করেন, 1 বছরে 2400 কোটি টাকা শুধু অবসরপ্রাপ্তদের যারা মারা গেছে তাদের টাকা লোপাট করে ফেলছে। এটা হয় এইভাবে তো শত এদের তো আগে তো ধরা যায় নাই, আগে তো কত টাকা মেরে খাইছে। এর আগে কিন্তু আমরা দেখলাম যে মুক্তিযোদ্ধাদের যে তালিকা, সেখানেও প্রায় 2 লাখের মতো, এরকম 2,20,000 সামথিং এরকম একটি সংখ্যা দেখলাম ভুয়া মুক্তিযোদ্ধা, তারাও এরকম কয়েক হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে। তার মানে একটা বিশাল একটি চক্র কেন্দ্রের পিছনে কাজ করছে। আচ্ছা, এমনিতেই তো মুক্তিযোদ্ধা ভুয়া। আপনার 2 লাখের মতো মুক্তিযোদ্ধা, রেজিস্টার্ড মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে। আমরা জানতাম দেশ স্বাধীন হওয়ার পরে 85,000-এর মতো মুক্তিযোদ্ধা, এখন এমনিতেও বৃদ্ধ হয়ে মারা গেছে প্রায় 20-30 হাজার। মুক্তিযোদ্ধা থাকার পরে তো দেশে 65,000। একটু ভুল বলেছি, 20,000-এর মতো একটি সংখ্যা ছিল, 20,000-এর মতো একটি সংখ্যা ছিল যে ভুয়া। ওটা হলো ভুয়া নাম দিয়ে পয়সা দেওয়া। আর আমি বলছি জেনুইন মুক্তিযোদ্ধা বাংলাদেশে থাকার কথা সর্বোচ্চ আপনার 65 থেকে 70,000। এরশাদের সময়, হোসেন মোহাম্মদ এরশাদ গভর্নমেন্ট যখন ছিল, তখন কিন্তু আর্মি দিয়ে একটা সার্ভে করা হয়েছিল সারা দেশে। এটা আমি জানি, এটা তথ্যটা প্রকাশিত হয় নাই।
কিন্তু 85,000-এর মতো মুক্তিযোদ্ধা তখন পাওয়া গেছিল। কিন্তু এরশাদ সাহেব সরকার সেটা রিস্ক নিয়ে সেটা প্রকাশ করে নাই, কারণ তারা মনে করে যে ইতিমধ্যে তো মুক্তিযোদ্ধা 1.5-2 লাখ আছে, তখনই লিস্টেড মুক্তিযোদ্ধা সারা দেশে আগুন লেগে যাবে, করে নাই। তো আমার কথা হচ্ছে যে এখনো তো মুক্তিযুদ্ধের প্রকৃত তথ্য নেওয়া যায়, কয়জন মুক্তিযোদ্ধা আছে প্রকৃত মুক্তিযোদ্ধা, কিন্তু এখনো লিস্টে আছে এই মুক্তিযোদ্ধা। আসার কথা হচ্ছে যে অন্তত এই যে ইলেকট্রনিক সিস্টেমগুলি করাতে কিন্তু এই ধরাগুলো যে পড়ছে, না হলে তো এইরকম যদি আর 10 বছর চলতো বা 5 বছর চলতো, তাহলে তো মোটামুটি 10 বা 15,000 কোটি টাকা তারা হাতিয়ে নিত। এই সিস্টেমটাই তো করেছিল। জি, আপনাকে তো আগেই বলছি যে এই যে সব জায়গায় যে অটোমেশনটা হচ্ছে, অটোমেশনটা হয়ে গেলে যেমন সাধারণ শ্রমিক বেকারে হবে কৃষি খাতে বা শ্রমিক বেল্টে, আর এই যে আমাদের ধরেন এই যে অটোমেশন হলে এই চুরি ধুরিও কিন্তু একটু কমে আসবে। কিন্তু যারা এটা নিয়ন্ত্রণ করবে, যাদের মাধ্যমে অটোমেশনটা পরিচালিত হবে, সেখানে তো আবার দুর্নীতি বন্ধ। আচ্ছা যাক, সেটা হলে অনেক কমে আসবে এতটুকু আশা করি। অন্তত 2 লাখ আমরা দেখতে পাবো না, সেক্ষেত্রে হয়তো কয়েক হাজার হবে আর কি। এতটা সাহস হয়তো হবে না যে 2 লাখের মতো বড় অঙ্ক তারা সেখানে দুর্নীতি করতে পারবে। যে অটোমেশনের আরেকটি উদাহরণ হচ্ছে আসলে যত দিন যাচ্ছে তত কিন্তু দুর্নীতিও ধরা পড়ছে, দুর্নীতির আকারও বাড়ছে। অবশ্য কালের কোর্টে পেছনে পাতা আছে, সবগুলো পত্রিকাতে আছে ছোট বড় করে। কাশিমপুর কারাগারে বন্দির নারী সংঘ প্রত্যাহার, জেল সিনিয়র জেল সুপার জেলার তদন্ত কমিটি সব বিষয় খতিয়ে দেখছে। ঘুষ নিয়ে বন্দীদের নানা সুবিধা দেওয়ার ঘটনা ছিল ওপেন সিক্রেট। তার ঠিক নিচেই আছে সদ্য কারামুক্ত ভুক্তভোগী জানালেন কারাগারে যত টাকা দেবেন তত সুবিধা। এটিও কিন্তু সিসিটিভির ফুটেজ দেখেই কিন্তু বিষয়টি সামনে এসেছে। দেখেন, এটা আমার কাছে কি মনে হয় কি জানেন, এই ঘুষের টাকা ভাগ বটরা নিয়ে কোথাও সমস্যা হয়েছে, তখন সিসিটিভি ফুটেজ থেকে এটা লিক হয়েছে। অবশ্যই, সেটা তো অবশ্যই। আপনার এটা কিন্তু সাধারণভাবে যেহেতু সাংবাদিকদেরও ওখানে প্রবেশ করা স্কোপ নাই, এখানে ওখানকার তথ্য সংগ্রহ করা অসুবিধা। তবে অভিজ্ঞতা একটা কম্পারেটিভ স্টাডি সংক্ষেপে বলতে পারি, 1976-এর প্রথম দিকে আমি নিজেই কিন্তু জেলখানায় গেছিলাম ছাত্র হিসাবে। তখন কিন্তু তখনই টাকা বিনিময় হতো না, সিগারেট ছিল কারেন্সি, সিগারেটের বিনিময়ে সুবিধা নেওয়া যেত। এখন আপনি একটা হাজতি বা কয়েদি যখন জেলখানায় ঢোকে গেছে, প্রথমেই রেজিস্টার করা হয়, সেখানে বলা হয় কেস টেবিল। এই কেস টেবিলেই কিন্তু তার তথ্য উপাত্ত নেওয়া হয়, তাদের টাকা পয়সা আছে কিনা, টাকা পয়সা তার সুবিধা ওখানে ঠিক করা হয়। টাকা দিবেন যত, আপনিই তো বলছেন যত টাকা তত সুবিধা। আমি বলি না, সে একজন ভুক্তভোগী। যত টাকার সুবিধা। এখন ক্যাশ টাকা বিনিময় হয়, হ্যাঁ, এখন বিকাশের মাধ্যমে নেয়, ক্যাশ টাকা বিনিময় হয়, জেলখানায় ক্যাশ টাকা হ্যান্ডেল হয়। চুরি ধুরি এর তো কোনো, এখন একটা হরিলুট ব্যাপার ফুটে গেছে। আগে তাও একটু সংযত ছিল, টাকা অন্তত চলতো না ভিতরে, ব্লেড চলতো না, অনেক কিছু চলতো না। এখন কিন্তু সবই চলে। টাকা দিবেন, ওই যে দেখেন নারীও আপনার যাচ্ছে, অনেক পয়সালা যারা ইয়েতে আছে, অনেক ভিআইপি টাইপের আছে, তাদের ওয়াইফরা সবসময় যাতায়াত করতেছে, বাইরের সাপ্লাই যাচ্ছে। এগুলো ভাই ভয়ঙ্কর কেলেঙ্কারি অবস্থা। এটার মনে হয় আমরা কিন্তু জানি যে বিদেশে, বিশেষ উন্নত দেশগুলোতে, আমেরিকা বা ইংল্যান্ড বা ইউরোপের কান্ট্রিগুলোতে কিন্তু যারা দীর্ঘমেয়াদী বন্দী, তাদের সঙ্গে কিন্তু তাদের ওয়াইফ বা তাদের যেহেতু বান্ধবী কালচার আছে, সেখানে কিন্তু তাদের একটা নির্দিষ্ট দিনে, মাসের বা কোন একটা নির্দিষ্ট দিন কিন্তু তাদেরকে দেখা করতে দেওয়া হয় সঙ্গ। এইটা বাংলাদেশে করা যায় কি না, সেটা যদি আমাদের জেল কোডের অন্তর্ভুক্ত করা যায়, তাহলে হয়তো এই ধরনের দুর্নীতিগুলো অন্তত কমতে পারে। আপনার কাছে কি মনে হয়? ভাই, এটা একটু ডিবেটেবল। আমি এই জন্য বলবো যে এটা বাংলাদেশ। আপনি যেখানে বলছেন ওখানে ওই সোসাইটিতে সেক্স ওপেন আছে, আমাদের দেশে নাই। সুতরাং আপনি একটা সেক্টরে ওপেন করে দিবেন, এটা তো এক ধরনের ওপেন করে দেওয়া, তাহলে কি সমাজের কথা কি ভাববেন? সুতরাং এটা ডিবেট, যারা এ ব্যাপারে আপনার অভিজ্ঞ, নিয়মটা যাই থাক, সেটা যাতে কঠিনভাবে কঠোরভাবে মানা হয়, সেটাই হচ্ছে বিষয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেমন আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, কারণ মৃত্যুদণ্ড হলে কম সাজা আমার কাছে মনে হয়। মৃত্যু দিলেন শেষ, কিন্তু একটা লোককে যদি আজীবন কারাদণ্ড দেন, সেটা হলো কঠিন শাস্তি। কিন্তু আমাদের দেশে কেন মৃত্যুদণ্ড? সেটা তো বজায় রাখতে হবে। আমাদের দেশে তো মানে টাকার বিনিময়ে আসলে রীতিমতো সুবিধা কেনা বেচা হয়। জি আজিজ ভাই, আমরা আজকে আর আলোচনা করতে পারছি না, নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আরো আলোচনা করব। আপনাকে আবার আমাদের সঙ্গে পাবো এই আশা রেখে আজকের মতো শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে।
দর্শক, নিটলটার আজ পত্রিকা অনুষ্ঠানটি এখানে শেষ করছি। অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের প্রতিদিন সকাল 9:10 আপনারা দেখতে পান। দেখার আমন্ত্রণ রইল। করোনাকালে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকুন আর RTV সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।